আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের ফার্স্ট সেশন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স ব্যাটন ডাইরেক্টরেটের আন্ডারে উদ্দেশ্য হলো আমরা যেন আরবি পড়তে পারি, আরবি পড়ে আরবিতে সামান্য কিছু কথোপকথন করতে পারি। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখানে হাজির হয়েছি এবং আল্লাহ যেন আমাদের এই উদ্দেশ্য কবুল করে সেই জন্য আমরা সচেষ্ট থাকব। এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা আপনারা জানেন সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সকালবেলা রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার 7টা থেকে 8:30 পর্যন্ত। তো এর মধ্যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কারোর কোনো মেসেজ দেওয়ার থাকে ব্যক্তিগতভাবে আমাকে এবং ওস্তাদকে, আমাদের পার্সোনাল নাম্বার আমরা দিয়ে দেবো, ওখানে মেসেজ দেবেন। আপনি যদি মেসেজ দেন আগের মেসেজগুলি হারিয়ে যায়। ঠিক আছে? ওকে। এখন কথা হলো, এই যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমরা নিলাম আরবি শেখার জন্য, আমরা যেন এটাকে এমনভাবে নেই যাতে করে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আরবি ভাষা শেখার, সেই শেখাটা আমরা কাজে লাগাই। আমরা সব সময় চেষ্টা করব দিনের পর দিন, ক্লাসের পর ক্লাসে আয়ত্ত করার চেষ্টা করব। যদি কোনো সমস্যা হয় প্রশ্ন অবশ্যই করবেন, ডিসকাশন হবে, তারপরে আমরা ইনশাল্লাহ সলভ করব। তো এবং গ্রুপে যে সমস্ত সার্ভে দেওয়া হয় এই সার্ভেগুলির আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে? তো আমার কথা আপনি শুনতে পাচ্ছেন কিনা, কমিউনিকেশনে কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু যদি আপনারা বলেন। স্যার শুনতে পাচ্ছি স্যার, আসসালামু আলাইকুম একদম স্যার, ক্লিয়ার। শুনতে পাচ্ছি স্যার। লাউড এন্ড ক্লিয়ার। শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি স্যার। একটু বলবো আর একটু, যে ক্লাসের মধ্যে ভিতরে আর সালাম দেওয়ার দরকার নাই। যদি প্রশ্ন থাকে, কারণ সালাম দিলে আমার উত্তর দিতে হবে, তাই না? প্রশ্ন থাকলে ডাইরেক্টলি প্রশ্নটা করব, সলভ করব, তারপরে আমরা আগায় যাব। এখন আমরা যে সার্ভে করেছিলাম এখানে দেখা গেছে যে আহ, কিছু কয়েকজন আহ, আরবি ভালো পড়তে পারে আলহামদুলিল্লাহ। অ্যাটলিস্ট 11 জন রিপোর্টে দিয়েছেন যে তারা আরবি পড়তে পারেন। এটা একটা ভালো খবর। আর 5 জন পড়তে পারি তবে তেমন ভালো না। আর 6 জন হলো পড়তে পারতাম, এখন ভুলে গেছি। এখন আপনাদের জন্য একটা কথা বলে রাখি। আচ্ছা, এখানে তো আমাদের আহ, যে বলে রাখি যেটা হলো, এই 5 জন এবং 6 জন 11 জন আরবি ভাষা যারা একবার পড়েছে, এটা যদি ভুলে যায় 15 মিনিট লাগে এটাকে রিকভার করতে। 15 মিনিটের বেশি লাগে না, তবে যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে। আর যারা পারে তাদের জন্য তো আল্লাহর রহমতে কোনো সমস্যা না। যাই হোক, আমরা এখন ক্লাসটা শুরু করব। আমাদের ছিল 50 জন, বাকি প্রায় 15 জন নাই ক্লাসে। কারোর কি কোনো আইডিয়া আছে এই 15 জন ক্লাসে কেন নাই? আমাকে একটু যদি আইডিয়া থাকে একটু জানাতে পারো। স্যার কিছু লোক বলছে যে তারা সকালে করতে পারবে না, বিকেলে করবেন। আচ্ছা, সেক্ষেত্রে হয়তোবা তারা সকালে অন্যান্য কোনো কাজে ইনক্লুড আছে, যার কারণে ক্লাসটা মিসিং হয়েছে হয়তোবা স্যার, আমার আমরা দেখি আম, কি করা যায় এই ব্যাপারে, সেটা আমরা চেষ্টা করব। তো আমরা উদ্দেশ্য এবং এই ক্লাসের আয়োজন, এইটা সম্বন্ধে আমাদের কোনো ডাউট নাই, তাই না? তাই না? আর দুই একজন ডাউট নাই। রেসপন্ড করলে, হবে কি বোঝা যাবে যে আমরা ক্লাসটা শুনতে পাচ্ছি। ওকে, আমরা আসলে শুরু করি, পড়ালেখাতে চলে যাই। ওকে, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। আমরা প্রথমে হলো, স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আরবি আলফাবেট গুলি আমরা চিনি। আরবি আলফাবেট গুলি হলো আমরা চেনার চেষ্টা করি। এবং আহ, যদি, ওকে, প্রথমে আসি আমরা আলফাবেট গুলি কি, প্রথমটা হলো আলিফ, তাই না? বা, তারপরে একটু বলি একটু, দুই একজন বললেই হবে। আলিফ, বা, স্যার স্যার তা, সা, নেক্সট জিম, হা, হ, দাল, জাল, র, দা রোজা, সিন সিন, শিন, সিন পদ, জোয়া বদ,
আইন, ওয়াইন, ওয়া। কফ। তারপরে সিন সিন সোয়াদ দাদ ত জ কফ আইন, কাফ আইন ওয়াইন, আইন ফা ফা, কফ, কাফ লাম মিম কাফ, নুন ওয়া হা, হা লাম হামজা। আলিফ, লাম আলিফ, লাম এবং আলিফ একসাথে তো, হায়ের পরে লাম তারপরে আলিফ, এটাকে আমরা আলাদা বর্ণ ধরবো না। ওকে, কারণ এই দুইটাকে একসাথ করে লাম তার সাথে আলিফ যোগ করে এটাকে বলে লাম আলিফ, তাই না? সঠিক স্যার, সঠিক এই স্যার। দুইটাকে আমরা আলাদা বর্ণ ধরবো না। লামের পরে কি আমাদের হামজা ইয়া, ইয়া। এই হলো আমাদের বর্ণ। এই যে বর্ণগুলি আমরা মাসাল্লাহ 37 জন, মানে 36 জন আছি, 36 জনের মধ্যে 3 জন রেসপন্ড করেন নাই। কোন 3 জন আমাকে বলতে পারবেন? যে আমরা ওই যে গ্রুপে যখন মেসেজ দিয়েছিলাম জয়েন করব, রেসপন্ড করে নাই 3 জন, কে কে? আচ্ছা, আমি আমি করব। করি নাই স্যার। বলছিলাম না স্যার, আমি আরবি পড়তেও পারি আমি এবং বলতে পারি, না সমস্যা না, নাই স্যার। আমি বলছিলাম জয়েন করব ক্লাসে, ওইখানে টিক চিহ্ন দেওয়া হয় নাই। আমি সঠিক স্যার স্যার। জয়েন করি না বলি নাই স্যার। আসসালামু আমি আলাইকুম স্যার স্যার। স্যার আচ্ছা, আমি আমি বলবো যে ওইখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার, সার্জন আশিক স্যার। হ্যাঁ, সালাম দেওয়ার দরকার নাই, নাম যখন জানতে চেষ্টা করব তখন দিলেই হবে। আমরা আননেসেসারি সময় নষ্ট করব না ইনশাল্লাহ। জি আতিক, প্লিজ বলো। আতিক, কি কিছু বলতে চাচ্ছ? স্যার স্যার আরবি স্যার পারি স্যার, মোটামুটি পারি স্যার। না, আমি জিজ্ঞেস করিনি তো। আমরা কথাবার্তাগুলি সব সময় একটু খেয়াল করে বলবো, অনেকজন তো, যাতে করে কোনো সবাই যেন আমরা শিখতে পারি। বেসিক উদ্দেশ্য হলো এই বয়সে এসে আমরা আমরা আরবি ভাষা শেখার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এটা যেন কাজে লাগাই। স্যার তাহলে এটা যে আজকের তারিখটা তো একটু মনে হচ্ছে 22। হ্যাঁ, আজকে ওকে, এটা স্যার যেন কাজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সার্জন সিরাজ বলছিলাম স্যার। আমাকে একটু টিক মার্ক করেন, আমি ক্লাসটা শুনতেছি। না, টিক মার্ক তো আমি করবো না ভাই, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা দেখাই, এটা যেন আমরা ইউজ করতে পারি। জি, আমি সার্জন সিরাজুল হক। আচ্ছা, তোমাদের সবাই কি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইন আছো? জি স্যার। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সার্ভেটা দেওয়া হয়েছিল গতদিন। আমাদের ক্লাস, প্রথম ক্লাস 7টায় শুরু হবে। জি আমি জয়েন করব, 33 জন বলেছে এখানে। এরপরে আর লেখার দরকার নেই হ্যাঁ স্যার আমি জয়েন করব, কারণ লিখতে গেলে এই মেসেজটা দূরে সরে যায়, তাই না? স্যার রাইট স্যার। জি স্যার। এই জন্য আমরা লিখবো না। জি ওকে, স্যার। তাহলে এখানে কাজ কি? এখানে কাজ হলো এই জায়গাটাতে টিক চিহ্ন দেওয়া, জাস্ট ক্লিক করলেই এখানে নামটা উঠে আসবে। তো আমি বলতে চাচ্ছি আমরা 33 জন এখানে ক্লিক করেছি গতকাল, আরো আমরা 5 জনের মতো 4 জন জয়েন করেছি, তাই না? এই 4 জন করে নাই। হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া থাকবে, আমরা যেন মেসেজগুলি দেখি, সেটা হলো কথা। বুঝা গেছে সবাই? রাইট স্যার। জি স্যার। আসল কাজে চলে যেতে পারি। যান স্যার। স্যার ওকে, তাহলে এখন আমরা যে আলফাবেট গুলি শিখতেছি সেটা হলো এই যে আলিফ বা তা সা, এই যে আলফাবেট গুলির, এগুলির উচ্চারণ একটু সঠিক হতে হবে, তবে এমন হওয়ার দরকার নাই যে আমরা আরবদের মতো কথা বলতে পারি। ওটা শিখতে গিয়ে যেন আমরা ভয় না পাই। একটু দেখি আমরা এগুলি, কারোর কোনো, এটা হলো আলিফ, তাই না? খুব সহজ। এটা হলো বা, এটাও সহজ, বা। তা, সা, জিম হা খ, তাই না? দাল, জাল, র, জা, চেহারা একই রকম। সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গাইন, ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, হামজা, ইয়া।
এই বর্ণগুলি চিনতে কারো কোনো অসুবিধা যদি থাকে একটু নিজস্ব সময়ে আমরা এগুলি চেক করে নেব। এখন এই হামজা সম্বন্ধে একটু বলি। এটার নাম কি? হামজা। হামজা। এই হামজাটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন চেহারায় দেখতে পাবো। কখনো দেখবো কিভাবে, এরকম হামজা, অথবা আলিফের উপরে হামজা। এই হামজাটা কিসের উপরে বসে আছে? আলীর উপর বসে আছে স্যার। আলিফের উপরে, অথবা আলিফের নিচেও বসে থাকতে পারে। ওকে, এটাও হামজা। অথবা ওয়ার উপরে, অথবা ইয়ার উপরে। স্যার অক্ষরগুলো একটু বড় করলে ভালো হচ্ছে, চোখে আসতেছে না স্যার, ছোট দেখা যাচ্ছে। ওকে, এখন বড় হচ্ছে? বড় হচ্ছে স্যার। বড় হচ্ছে। আর হয়তো অনেকেই ল্যাপটপ অ্যারেঞ্জ করতে পারবে না। যাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপ আসে বাসায়, আমরা যেন ল্যাপটপ অথবা ডেস্কটপে এটা দেখি। ঠিক আছে, না পারলে মোবাইলে হোম টাস্ক দেওয়া থাকবে, হোম টাস্ক গুলি যেন আমরা ফলো করি। ওকে, এখন যেটা বলছিলাম, এই হামজার এই বিভিন্ন চেহারার সাথে কি আমরা পরিচিত আগে থেকে? স্যার ওকে, কারণ পরিচিত। যদি প্রশ্ন থাকে, আমরা যদি প্রশ্ন করি, তাহলে এইটা হলো হামজা, তাহলে এটা কি আলিফ, এটা হলো হামজা। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা সামান্য আগায়া তারপরে 2-1 দিন পরে এই পার্থক্যটা বলবো। এখন এই পার্থক্যটা বললে বোঝা যাবে না। ওকে, বর্ণ পরিচিতির পরে আমাদের বর্ণের কাজ কি? দুইটা বর্ণ একসাথে যোগ হলে একটা শব্দ উচ্চারণ হয়, তাই না? তার আগে একটা জিনিস দেখতে চাচ্ছি, আমরা আহ, যারা পড়তে পারি তারা হরকত ছাড়া কি পড়তে পারি? জি স্যার। হ্যাঁ, হরকত ছাড়া কেউ আছে? এমন এমন আছে হরকত ছাড়া পড়তে পারি? জি স্যার, পারি স্যার। আচ্ছা, কে বলছে পারি? নাম কি বলো? ল্যান্ডস্কেপ আসাদ স্যার। আসাদ। আসাদ পড়াশোনা কি? স্যার আমি পারি স্যার। আমি পারি স্যার। আচ্ছা, আসাদ কোথায় পড়াশোনা করেছে? মাদ্রাসায় পড়াশোনা করার কেউ আছে এখানে? জি স্যার। জি স্যার। আমজাদ স্যার। আসাদ এবং আমজাদ মাদ্রাসা পড়াশোনা করা, তাই না? জি জি স্যার। স্যার। ওকে, জি স্যার, আসাদ সার্জন এবং সিরাজ স্যার। ওকে, ভেরি গুড। আর স্যার কে আছে? শফিকুল ইসলাম স্যার। আর কে আছে? আসাদ মাদ্রাসায় পড়ছে, লেসকর হলো আসাদ না? জি স্যার। আচ্ছা, ওকে, একটু কাগজ একটু নব্বই রান নেই। ওকে, আসাদ মাদ্রাসায় পড়ছে সার্জন সিরাজ। জি স্যার। আর কে মাদ্রাসায় পড়া? শফিকুল ইসলাম স্যার। সার্জন আমজাদ। আর কেউ আছে মাদ্রাসায় পড়া? সৈনিক শফিকুল ইসলাম স্যার। বুঝি নেই, আবার বলো। সৈনিক শফিকুল ইসলাম স্যার। শফিক। ওকে, 4 জন আছে আমাদের মাদ্রাসা পড়া। তো যারা আমাদের মাদ্রাসায় পড়া আছে মাশাআল্লাহ, তারা আমাদের জন্য সহায়ক হবে ক্লাসে। এই 4 জনের জন্য আমার অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলো বলো। আমি সাজান আমিরুল, আমি মাদ্রাসা পড়ছি স্যার। ওকে, আমি আমি মোটামুটি ভালোভাবে পড়তে পারি স্যার। 5 জন। আর আর কেউ আছে? ওকে, এই 5 জনের জন্য আমার অনুরোধ হবে, তোমরা রেসপন্ড করবা না, উত্তর দিবা না। তোমরা অন্যের উত্তরে পরবর্তীতে যদি প্রয়োজন মনে করো হেল্প করবা। তোমরা যদি উত্তর দাও, কারণ তোমরা তো আলহামদুলিল্লাহ আগে থেকে জানো, বাকিরা ক্লাসে মজা পাবে না। এই কথাটা বোঝা গেছে? এই 5 জন, জি স্যার। মনে করো আমি একটা জিনিস বললাম যে এটা কি বুঝছো, এখন তোমরা এই 5 জনে কেউ বলবা না। আমাদেরকে বলতে হবে, যারা মাদ্রাসায় পড়ে নাই, যারা বুঝে নাই তারা বলতে হবে যে না বুঝি নাই। আর 5 জন যদি একসাথে বলে যে বুঝছি, বাকিরা বলবে যে সবাই বুঝে, আমি কেন বুঝি না, আমারও বোঝা উচিত, তাই না? জি স্যার। এইখানে আমরা অনেক দূরে দূরে আছি, লজ্জা পাওয়ার কিছু নাই। বহুত লোক আছে এই দেশে কোরআন শরীফ পড়তে পারে না, আল্লাহ দুনিয়া সব জানে। এম আই কারেক্ট? রাইট স্যার। সুতরাং আমরা যেন লজ্জা না পাই, আর এই 5 জন যেন আমরা পার্টিসিপেট করব না। যদি আমি কোথাও আরেকটু ভালো বোঝানোর থাকে, আমাকে বলতে পারো যে স্যার এটা এইভাবে বললে বোধহয় ভালো হবে, এইভাবে বললে বোধহয় ভালো হবে, আমরা এইভাবে আগাবো ইনশাল্লাহ। ওকে, এখন বাকি যারা আছি
আমাদের কথা হইলো বাকি যারা আছি এই বর্ণ চিনতে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা? না স্যার। হ্যাঁ, না স্যার। না স্যার। আমরা আমাদের নোট খাতা নিয়ে বসছি ক্লাসে, নোট খাতা এবং টেবিলে বসছি। জি স্যার। আমি একজনকে বিছানায় শুয়ে থাকতে দেখছি। না স্যার, আমি টেবিলে বসে আছি স্যার। আমরা টেবিলে, প্লিজ সিট অন দি টেবিল, কলম খাতা নিয়ে এবং পড়ার টেবিলে এই কোর্সটা করতে হবে। একটা জিনিস বলি, এই কোর্স শেষে আমরা সার্টিফিকেট দেব, রেজাল্টে পরীক্ষা হবে। সুতরাং ক্লাস নোট লাগবে, লিখতে হবে। ক্লাস নোট গুলি এরকম প্রত্যেকটা ক্লাস নোট, প্রতিদিনের ক্লাস নোটে এই ডেটটা উল্লেখ থাকবে। বুঝতে পেরেছ? জি স্যার। আমরা বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, সঠিক স্যার। আমরা যখন সার্টিফিকেট দেব ক্লাস নোটটা চেক করব। ক্লাস নোটে সব লেখা যাবে না, তবে কিছু কিছু লিখতেছি কিনা সেটা আমরা চেক করবো। বুঝা গেছে? জি স্যার। তাহলে কি বললাম, প্রত্যেকের ক্লাস নোট থাকবে। আজকে যদি তোমরা ক্লাস নোট কিনে না থাকো, এক্সারসাইজ বুক বাজারে পাওয়া যায়, 200 পাতার এক্সারসাইজ বুক কিনলেই হবে। কিনে এই ডেট লেখা থাকবে, প্রথম ক্লাস লেখা থাকবে, এবং ক্লাস নোট কিছু কিছু নোট করা হবে। যেমন এখানে 26টা নোট করতে না পারলেও এই কটা তো নোট করা যাবে, তাই না? জি স্যার। নোট করেছি আমরা। জি স্যার। ওকে, করেছি স্যার। হ্যাঁ একটা কথা বলি, হ্যাঁ একটা কথা বলি, কোর্সটাতে সিরিয়াসনেস লাগবে। কেউ যদি মনে করে যে আমি ক্লাসে বসছি, আমার সব হইতেছে, আমার আর পড়তে হবে না, বুঝতে হবে না, টেলিভিশনে খবর দেখতে থাকবো, নাস্তা করতে থাকবো, আই এম সরি ফর দেম। তা আমরা সিরিয়াস থাকবো তো ইনশাল্লাহ। স্যার, ইনশাআল্লাহ স্যার। জি স্যার। তাহলে ইনশাআল্লাহ স্যার। আমরা হামজার এই অবস্থাগুলি দেখাইছি, তাই না? আচ্ছা, আমাদের 5 জন বাদে আমি দেখি বাকিদের অবস্থা কি। বাকিরা আমরা জেদ জবর সারা পড়তে পারি কিনা। এই যে লেখাটা লিখলাম, এই লেখাটা কি আমরা পড়তে পারি? জি স্যার। আচ্ছা, আমার নেক্সট পারি স্যার। কোশ্চেন, এমন কেউ আছে এই লেখা পড়তে পারি না? আমি পারি না স্যার। 36 জনের মধ্যে কি নাম? সৈনিক রহমত স্যার। সৈনিক রহমতুল্লাহ, একদম। স্যার। ওকে, আর কে আছে? রেস জবর ছাড়া একটু উচ্চারণের সমস্যা স্যার। না স্যার এইভাবে পড়তে পারবো না স্যার। না, আমি বলতেছি আমি যে লেখাটা লিখলাম এটা পড়তে পারো কিনা। স্যার লেখাটা পড়তে পারতেছি না, যে বিসমিল্লাহির রহমানির রহিম মনে হচ্ছে এরকম কথা লেখা। না, আমি এই প্রশ্নই করছি, পারো কিনা, এর মানে তুমি পারো। আমাদের এখন পর্যন্ত একজন বলছে পারি না। আর কেউ আছে এই লেখা পড়তে পারি না? আমিও পারি না স্যার। কর্পোরাল নুরুল স্যার। কর্পোরাল নুরুল। আরেকজন কে পারে না বলছে? সৈনিক রহমত স্যার। সৈনিক রহমান। ওকে, আর কে রহমত। আছে? রহমান। আর কে আছে? ওকে, এবার নুরুল এবং রহমত এই দুইজনের জন্য স্যার তোমরা কি পড়তে পারতা, ভুলে গেছো তাই না? পড়তে পারতাম, কিন্তু স্যার জেড জবর পেশ না থাকলে স্যার পড়তে পারি না। আচ্ছা, যে যাবো সব পড়তে পারো? এমনি শুধু স্যার অক্ষর গুলা চিনি স্যার, এমনিতে পড়তে পারি না স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে বুঝা গেল। যেমন স্যার বা সিন আহ, এগুলো টুকটাক পারতেছি। ওকে, ফাইন। এখন একটা জিনিস খেয়াল করো, যারা পড়তে পারো, আমরা কিন্তু হয়তো জীবনে কোনোদিন জেদ জবর ছাড়া পড়বো এটা চিন্তা করিনি, কারেক্ট? স্যার বাট আমরা সিংহভাগ 95% লোক জেদ জবর ছাড়া পড়তে পারছে। কেন পড়তে পারছে সেটা বলি, কারণ এটা পরিচিত, তাই না? স্যার সঠিক স্যার। পরিচিত না হলে পড়া যাইতো না। এখন আমি বলি, আমি সৌদি আরবে ছিলাম 3 বছর। সৌদিরাও পরিচিত কোনো কিছু যদি না থাকে তাহলে পড়তে পারে না। এই কথা দিয়ে আমি কি বুঝাচ্ছি? এই কথা দিয়ে বুঝাচ্ছি, কোনো একটা শব্দ আমি দেখার পরে এটা চেহারা যেন মনে রাখি। যেমন বই আরবি কি?
কিতাবুন, এটা হলো বই, হুম, একটা বই। কিতাবুন। এই যে চেহারাটা, এখন সৌদিরা কি দেখবে এটা? ওরা যেটা দেখবে আমি দেখাচ্ছি। Sorry, এখানে আসতে পারবো না। এটা কি চেঞ্জ হয়ে গেল? ওকে, সৌদিরা যেটা পাবে এটা লেখা থাকবে। এখন এটা আমি যদি একবার শিখি, কি হিসাবে শিখলাম? কিতাব। পানি দেন। কিতাবুন হিসাবে শিখলাম, তাই না? স্যার জের জবর শিখলাম স্যার। হ্যাঁ, যে জবর সহ দেখলাম। তাহলে এই শব্দটা কি তাইলে? জের জবর কিতাব। কিতাবুন। তাহলে কিতাব কেমনে আমি আমি এই শব্দটা দেখার পরে আমার মাথার মধ্যে যেন গেঁথে যায়, এটা হলো সেটা, এটা কিতাব। কিতাব। কিতাবুন, এটাও কিতাবুন। ওকে, এই স্যার উদ্দেশ্যটাকে যেন আমরা মনে রাখি। যদি এটা হয় রহিমুন, তাহলে এরকম কোন শব্দ যদি থাকে, তাহলে আমরা যেন বুঝতে পারি এটা হলো রহিমুন। মনে থাকবে? স্যার। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা যেন আগাতে পারি। উদ্দেশ্য হলো জেদ জবর ছাড়া জিনিসটা চেনা। তাহলে আজকে যেটা বললাম যে সৌদিরাও জেদ জবর ছাড়া পড়তে পারে না, আরবরা কখন পড়তে পারে? তারা পরিচ্ছেদের শব্দ যেটা দেখে স্যার ওটা দেখে। হ্যাঁ, তারা যখন শব্দটাকে পরিচিত রাখে। এটা হলো আমাদের একটা ইনফরমেশন আমরা সবাইকে দিলাম। আচ্ছা, এখন এই যে আলিফ, বা, তা, সা, এগুলি যে আমরা দেখলাম, এগুলিকে এখন জোড়া লাগাতে হবে। জোড়া না লাগালে তো এগুলি উচ্চারণ করা যাবে না, তাই না? স্যার। ওকে, এখন দেখি এই শব্দগুলিকে জোড়া লাগানোর আগে উচ্চারণ করার জন্য কিছু হারাকাত দিতে হয়। হারাকাতগুলি আমরা দেখি, যেমন বা, এর উপরে যদি জবর দেই, জবরটা কেমন কিরকম লাগে? কোথায় বসে? উপরে, উপরে। উপরে। তাহলে হলো বা জবর বা। আমাদের নুরুল, স্যার, হ্যাঁ দেখো তো এটা বুঝে গেছে কিনা। স্যার এটা বুঝি স্যার। ওকে, বা জবর বা। তাহলে বায়ের নিচে যদি জেদ দেই কি হবে? কাজের কাজের বি। কাজের বি। আমি এখন নুরুলের কাছ থেকে একটু আশা করব, বাকিরা একটু ইয়ে করি। বায়ের উপরে যদি জব পেশ দেই তাহলে কি হবে? আপেস বু। পেশ বু। ফাইন। এই খালিদ, তুহিন, তোমার ডিভাইস থেকে শব্দ আসতেছে। তাহলে এই যে তিনটা হরকত, এগুলিরে কি বলে? জেদ জবর পেশ, তাই না? স্যার, জবর, জেদ, জের পেশ। পেশ। এই তিনটা আহ, হারাকাত এবং এর কাজ। এনি ডাউট? কোন এক বাসায় কথা হচ্ছে, আসাদ, স্যার তোমার বাসায় কথা হচ্ছে। তোমার বাসায় যদি কথা হয়, মিউট করে রাখো তোমাকে। ওকে, তাহলে এর জবর পেশ এবং এর ব্যবহার। হুম, আর জবর দেয় কি আকার? আচ্ছা, অনেকের বাসায় এই কথা হচ্ছে এবং নিজেকে মিউট করে রাখতেছে না। এই দিন সাইড সাইড দিয়ে তোমাকে আমি বারবার মিউট করতেছি, তুমি আনমিউট হয়ে যাচ্ছে কেন? তোমার সামনে থেকে আসতেছে তো কথাগুলো। আমার কথা বুঝে নেই? ওকে, তাহলে বায়ের উপর জবর দিলে কি কি নেয়? আকার নেয়, তাই না? স্যার, বায়ের নিচে জেদ দিলে কি নেয়? ইকার। ইকার। আর বায়ের উপরে পেশ দিলে নেয় উকার। উকার। এই তিনটা জিনিস যেন আমরা মনে রাখি। তাইলে
তায়ের উপরে জবর আকার, তায়ের নিচে জের ইকার, তায়ের উপরে পেশ উকার, তা তি তু। তাহলে আমরা জের জবর পেশ শিখলাম, এগুলি আমরা জানি আগে থেকে, তারপরে একটু রিভিশন দেওয়া। আচ্ছা, আরেকটা জিনিস দেখি আমরা, মনে করি বা জবর বা, বা জবর বা, কি হলো? বাবা। বাবা। এখন আমরা যখন এই শব্দগুলিকে, বর্ণগুলিকে একসাথ করব, তখন কিন্তু সব শব্দের শুরুতে বর্ণটা একটা চেহারা থাকে, মাঝে একটা চেহারা থাকে, শেষে গিয়ে একটা চেহারা থাকে। যেমন এটা আমরা এক্সাম্পল দিই, বা বা বা। দেখো তো প্রথমটা কি, এটা হলো চিনার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হলো বা। কেন বা? এটা এটাকে বা বলবো কারণ নক্তাটার নিচে। হাবিবুর রহমান, হাবিবুর রহমানকে শুনতে পাচ্ছ? স্যার হ্যাঁ, তোমার বাসায় কথা হচ্ছে, তো তুমি যে কথা বলতে হয় মিউট করে নাও। স্যার আমার জুম আইডিটা আবার নতুন করে করছি, ওইটা ডিস্টার্ব দিছিল তো মিউট এখন করে আর ঠিক করো। ওকে, তাইলে বায়ের উপরে যদি জবর হয়, বা জবর বা, এই বা যদি শব্দের, এই যদি হয় আমাদের শব্দটা যদি শুরুতে থাকে, তাহলে এরকম একটা বা দেখাবে, নিচে ডটওয়ালা, তাই না? এক ডট। তাহলে বায়ের নিচে ডট, নক্তা, এটা আমাকে মনে রাখতে হবে। এই যে এক নক্তাওয়ালা বর্ণ কি কি আছে? বা আছে একটা, তাই না? আর কি আছে? নুন। আর কি আছে? ফা। নক্তাগুলি লোকেশন কোথায়, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে বর্ণগুলি চেনার জন্য। উপরে একটা নিচে। হ্যাঁ, তাহলে এই যে নক্তাগুলি, যে বা বা বা, এটা কি? পরের শব্দ বর্ণটা কি লিখলাম? তা। এখন আবার যদি লিখি, এই তাটা কিন্তু একটা দাঁতের উপর বসে গেল, তাই না? তাটা কিসের উপর বসে গেল? উপরে স্যার। উপরে। আচ্ছা, এখন যদি আমি আরেকটা জিনিস লিখে দেখি, যদি আমি ইয়া লিখি, এটা কি ইয়া, তাই না? স্যার এখন সবাই আনমিউট না করলে কথা শুনতে একটু সমস্যা হয়। আচ্ছা, এখন দেখো, এটা হলো তা, আর এটা কি? ইয়া। ইয়া স্যার। একই রকম না? জি স্যার। হুম, একই তোমাদের রকম অনেক স্যার, ডিভাইস কিন্তু নিচে থেকে, আর উপরে দুটো দুই রকমের। হ্যাঁ, অনেকগুলি ডিভাইস থেকে শব্দ আসতেছে। যাদেরকে মিউট করা হয় প্লিজ আনমিউট হও না, তুমি শুধু শুনে যাও, তোমার ডিভাইস খারাপ। এখন যেটা বলছিলাম, বায়ের নিচে নক্তা, সুতরাং এটা বা। তায়ের উপরে দুই নক্তা, সুতরাং এটা তা। ইয়ার নিচে দুই নক্তা, সুতরাং এটা ইয়া। ইয়া। ওকে, তাইলে আমরা বর্ণগুলিকে একসাথে হলে, বর্ণগুলি কিন্তু যখন একসাথে লেখা হয় তখন একই রকম থাকে না। বা বা বা, তারপরে আমরা যদি তা দেখি, তা তা তা, তাই না? সা কিরকম হবে? বোঝা যাচ্ছে সা কোথায়? স্যার উপরে 3 নক্তা স্যার। সায়ের সাথে কিসের কনফিউশন হতে পারে? শিন। সিন। শিন। তাহলে শিনের 3 নোক্তা কোথায়? 3 দাঁতের উপরে। শিনের 3 নোক্তা হলো 3 দাঁতের উপরে, আর সায়ের 3 নোক্তা হলো 1 দাঁতের উপরে। এই জিনিস করে আমরা একটা হ্যান্ড নোট তোমাদেরকে দিয়ে দেবো, হ্যান্ড নোট থেকে দেখে নিও। বাট এখানে আমি বলে দিচ্ছি, আমরা 5 জন থেকে, খারাপ লাগে।
মেজর মানুষ না, মেজর তো আমি চাকরিতে, চাকরি গেলে আমাকে কইবো আমি মেজরকে, তো এখন ওই কথাই বলে। আব্দুল করিম, স্যার কোথায় চাকরি করতেছ আব্দুল করিম? কার কথাবার্তা হচ্ছে? বিপদে আমি গেছি গিয়া কোথায় থাকে, তো বলবো যে আমরা আমাদের মোবাইলে এত ব্যস্ত হওয়ার কথা না যে এখনই কথা বলতে হবে। কথাও বলবো, ক্লাসও বুঝবো, ভবিষ্যৎ ভালো হবে না। হ্যাঁ, তাই না নাকি? সঠিক স্যার। হ্যাঁ, এটা আমরা যেন সবাই বুঝি। যদিও ক্লাস রেকর্ডটা দেওয়া হবে ক্লাস শেষে, বাট আবার 1.5 ঘন্টা বসে ক্লাস রেকর্ড দেখে লেসন আয়ত্তে আনা এত সহজ হবে না। খেতে নামাই দিচ্ছি বাসা, সে মেয়ে এখন জাপানে থাকে। ও আবার আনমিউট হয়ে কথা বলা শুরু করছে। কম্পিউটার ইঞ্জিনিয়ার, ওর বিয়ে তো আমি গেছি, ওর বাপ মাকে। করিমকে মিউট করা হয়েছে, আনমিউট হয়ে আবার কথা বলা শুরু করছে। এরা কি বোঝে না নাকি? আল্লাহ জানে। করিম, জাপানে থাকে। ওকে, আমরা আসি। তাহলে যে এই যে বর্ণগুলি চেনার চেষ্টা করতেছি এখন। প্রথমে বলছি বা, বা বা, বা এর পরে কি? তা তা তা। স্যার। একটু দেখি কেমন দেখাবে। তা তা তা, হ্যাঁ। তারপরে সা সা সা, সা। তারপরে কি? শিন শিন। ও, এটার সাথে মিলে যাবে। জিম যদি দেখি, এটা হলো জিম। আরেকটা যদি জয়েন করাই কেমন হয় জিম? আমরা ভিডিওগুলি অফ করে রাখি, আমাদের ভিডিও দেখানোর দরকার নেই নিজেকে। হ্যাঁ, স্যার ভিডিও দরকার নেই, প্রথম দিন একটু ঝামেলা হবে। এটা হলো জিম। জিমের পরে হা। হ স্যার। জিম, এটা হলো হা। তারপরে ও, হ। এগুলিকে, এই বর্ণগুলিকে চিনতে হবে আমাদের। দাল, এটা এটা কোনো সমস্যা না, একটু বেশি বাঁকা দাল, তাই না? স্যার যেমন র, এটা কিন্তু র কম বাঁকা। তাহলে দাল, জাল একই রকম। র, যা জা। একই রকম, খালি নক্তা আছে নক্তা নেই স্যার। কারেক্ট। তিন, তিন দাল। হুম, শিন, স্যার সোয়াদ, এরকম দেখা যাবে। সোয়াদ। কিন্তু জয়েন করার পরে শুধুমাত্র প্রথম অংশটা দেখা যাবে, তাই না? স্যার হ্যাঁ, ওকে। তারপরে দোয়াদ, এরকম হলো দোয়াদ। দোয়াত। হ্যাঁ, কিন্তু জয়েন করার পরে এরকম হচ্ছে সোয়াদ দোয়াদ। তো যেটা, এটাতে আমাদের কোনো সমস্যা নাই, এটা কোনো চেঞ্জ হয় না। জোয়া, কোনো চেঞ্জ হয় না। তারপরে ফা, আইন। আইন চেঞ্জ হয় স্যার মাথা। হ্যাঁ, আইন চেঞ্জ হয়। আইনের বেলায় এই জিনিসটা মনে রাখতে হবে। আইনের বেলায় যেটা মনে রাখতে হবে, এটা হলো আইন, আর যখন সংযোগ হয় এরকম একটা চেহারা ধারণ করে। ওকে, আমাদের এগুলি লিখতে হবে। লিখতে গেলে কেমনে লিখতে হবে সেটা আমরা দেখাই দেব। ওকে, আইনের পরে আমরা কি দেখবো? এরপরে আইন ওয়াইন। ওকে, গাইন গাইন গাইনটা দেখি। এটা হলো গাইন, উপরে নকটা, তাই না? ওরে নকটা থাকলে স্যার গয়েন বোঝা যাবে স্যার। কারেক্ট, কারেক্ট। ফা, ফা। তারপরে কফ, লাম, লাম। এই যে লামটা, খেয়াল করি তার আগে সংযোগ দেয় কিভাবে, এগুলো আমরা শিখে যাব যারা কম পড়তে পারি। লাম, মিম, মিম, নুন, উপরে নকটা। আরেকটা কাপ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা কাপ হয়ে গেছে। এই কাপটা হলো এরকম, শুরুতে যখন থাকে তখন এরকম, কিন্তু এটার সাথে যদি আরেকটা যোগ করে দেওয়া হয়, এই অংশটা দেখা যায়। হ্যাঁ, আরেকটা যদি যোগ করে দেওয়া হয় এই অংশটা দেখা যায়, কাপ।
লাম মিম নুন ওয়া, ওয়া কোনো চেঞ্জ হয় না, হা, হাটা পেট কেটে কেটে দেয়, হা, হা। আর হামজা তো দেখাইলে আমি ইয়া, আরো যদি ইয়া করি ইয়া। এই হলো আমাদের বর্ণগুলি, যখন সংযোগ হয় তখন এই চেহারা প্রকাশ পায়। আমরা যদি এই জিনিসগুলি শীটটা দেওয়ার আগে বুঝাই দেব, এই জিনিসগুলি এখানে যদি দেখি, এই শীটটা তোমাদেরকে দিয়ে দেব, এইটা আমরা বুঝাইতে চাচ্ছি। যেমন এটা যদি বা হয়, এটা হলো মূল হরফ, শব্দের শুরুতে কিরকম দেখা যাবে, এই চেহারায় দেখা যাবে, মাঝে আসলে এই চেহারা, শেষে আসলে এই চেহারা। আমার প্রশ্ন হলো, যারা বলতেছিল ভুলে গেছি, তাদের অবস্থা কি? তারা একটু রেসপন্ড করো। তোমরা কি বুঝতেছো এই পর্যন্ত যা লাভ করেছি? স্যার কোরবান নুরুল স্যার, বুঝতেছি স্যার। ওকে, কোনো অসুবিধা হচ্ছে? না স্যার। অন্যদের তুলনায় তোমাকে একটু বেশি এফোর্ট দিতে হবে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার বিবাড়িয়া স্যার, ব্রাহ্মণবাড়িয়া স্যার। বিবাড়িয়া। আশেপাশে কিংবা বাড়িতেও বহুত লোক আছে, কায়দা একটু কিনে ফেলো। সরকার যখন এই কোর্সটা তোমার জন্য অ্যারেঞ্জ করছে, তুমি 1.5 ঘন্টা বসে থাকবে এখানে, একটু সিনসিয়ার হলেই এটা উত্তরণ সম্ভব, তাই না? ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ স্যার কিনে ফেলবো স্যার আজকে। কায়দা কিনে 2-3 ঘন্টা বসলেই তুমি দেখবে যে হ্যাঁ, তোমার এগুলি আয়ত্তে এসে গেছে। আমি তোমাদের এডুকেশন দেখছি, প্রত্যেকে ইন্টারমিডিয়েট আছে, ওটা এসএসসি। হুম, ইন্টারমিডিয়েট পাস করে আমরা কিন্তু বিএমএ টিএমএ ঘুরে এসে আমরা এখানে আসছি। সুতরাং ইন্টারমিডিয়েট রেজাল্ট ইজ নট ব্যাড রেজাল্ট। তুমি সিনসিয়ার ছিল না কোনো জীবনে কোনো এক পর্যায়ে, তাই পিছনে পড়ছো। জি স্যার। হ্যাঁ, তো জীবনে এই পর্যায়ে এসে এখন সিনসিয়ার হয়ে যায় ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার। দেখবা যেগুলি সোজা। তাহলে এই যে টেবিলটা, এই টেবিলটা আমরা দিয়ে দেব, একটু দেখে দেখে 2-3 বার প্র্যাকটিস করলে দেখা যাবে যে হ্যাঁ, এগুলো আমাদের পরিচিত হয়ে গেছে। ওকে স্যার। আচ্ছা, এখন এই পর্যন্ত যা আগাইছি, আর একটু আগানো যাবে? স্যার যাবে স্যার। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। এখন আমরা বলছি, যেমন বা জবর দুইটা, প্রথমটা কি বা, পরেরটা বা, কি হলো? বাবা। 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 আরবরা যখন এগুলিরে লেখে, একসাথ করে লেখে বাবা, কিংবা যদি এভাবে বু, বু, তাই না? বু বু, স্যার। বুবা। তাহলে অক্ষরগুলিতে জের জবর পেশ থাকলে কিসের উচ্চারণ হয়, এটা আমরা শিখে নিলাম, তাই না? রাইট স্যার। সেকেন্ড পয়েন্ট, আমি মনে করো বা, বা, বা হইল, কিংবা আমরা পরিচিত শব্দ, এটা কি? হামজা জবর আ, হামজা জবর আ, তাহলে আ বা, তাই না? আবা। আ। আচ্ছা, এটা কি হলো? বাবা। আ বা বা। এখন মনে করো আমার আব্বা লেখা দরকার, তাহলে কি করব? হামজা জবর আব, আর এর উপরে কোনো বা নকতা, জবর বা, হারাকাত আব্বা। নেই। এই যে যেই শূন্যটা দেখা যায়, এটাকে বলে সুকুন। কি বলে এটাকে? সুকুন। মানে এর উপরে কোনো হারাকাত নাই। সুকুনওয়ালা এই বর্ণটাকে তার আগের বর্ণের হারাকাতের সাহায্য নিয়ে উচ্চারণ করতে হয়। নুরুল, বুঝা গেছে এটা? আরেকবার বলেন স্যার। ভেরি গুড। তোমার কাছ থেকে আমি প্রশ্ন চাচ্ছি, প্রশ্ন করবা। আমি মনে করো আমি বললাম বা, স্যার। এরপরে বললাম নুন। এই স্যার। যে নুনের উপরে কোনো হারকাত নাই, তুমি নুনকে উচ্চারণ করতে পারবা না। তোমার বায়ের হারাকাতের বুন। সাহায্য নিয়ে নুনকে উচ্চারণ করতে হবে। তাহলে এটার উচ্চারণ নিয়ম হলো বা, বান। বান। নুন। হ্যাঁ, কারেক্ট, বা নুন জবর বান। 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 তাহলে আগে বলতে হবে, মুখে বলতে হবে বা, তারপরে নুন, বা, নুন, তারপরে জবর বান। বান। স্যার বুঝছি স্যার।
ওকে, তাহলে আমি যদি এটা দেখি, তুমি এটারে কি বলবো বলো তো? বলো। তা বা জবর তাপ। ফিনিশ। কনসেপ্ট ক্লিয়ার। তা বা জবর তাপ। 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 কনসেপ্ট ইজ ভেরি ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। জি, এখন আসো, আমি এইভাবে বলতে চাচ্ছি, তা বা, আবার আমি জবর দিলাম। এখন আমি এটারে পড়ো, নুরুল পড়ো। তা বা জবর তাপ, বা জবর বা, তাব্বা। তাব্বা। ভেরি কারেক্ট। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। এখন আরবরা করে কি, এই যে দুইটা বর্ণ একসাথে আসছে, প্রথমটাতে সুকুন, এই দুইটাকে আলাদা একটা স্টাইলে লেখে। এই স্টাইলটা আমি দেখাচ্ছি। এই স্টাইলটা খেয়াল করো কিভাবে লেখে। ওরা এভাবে করে কি, আচ্ছা, আমাকে লাল কালিটা মুছে দিতে হবে। আচ্ছা, আচ্ছা। এরা করে তা বা লিখে এরকম একটা চিহ্ন দেয়। এই জলিল জলিল, ভাই, আপনারে এতবার বলার পরেও আপনি মিউট করতেছেন না, বারবার শুধু ডিস্টার্ব করতেছেন। আপনি পারলে আপনি থাকেন, বন্ধ আব্দুল করে রাখেন। করিম, আমরা পারি না, আমাদের একটু শিখে দেন। আব্দুল করিম একটু কেয়ারফুল হয়ে ডিভাইসটা হ্যান্ডেল করো। আচ্ছা, এখন আসছি যে জায়গায় আসছিলাম আমরা। এই জায়গায় উচ্চারণ করতে আমার কোনো অসুবিধা নেই, কারোর আছে? না স্যার। প্রথম হলো তা, এরপরে বায়ের উপরে যেহেতু সুকুন, আমি বা পড়তে পারি না, তায়ের সাহায্য নিয়ে পড়তেছি তা বজাবর তাব, বাজাবর বা, তাব্বা। তাব্বা। এখন আরবরা এরকম দুইটা একই বর্ণ যদি পাশাপাশি পায়, এইভাবে লেখে। এই যে উপরে যে দাঁতওয়ালা, এটাকে বলে তাসদিদ। এরপরে করে কি, এই এই চিহ্নটা তাসদিদের উপরে দিয়ে দেয়। জবর স্যার। হ্যাঁ, তাহলে হলো কি, এখন এটাকে কি পড়বো? তা বা, এই কটুক পড়বো। তাহলে তাসদিদ অর্থ কি? তাসদিদ অর্থ হলো একটা সুকুন আর একটা হরকত। এম আই কারেক্ট? না, উত্তর দিচ্ছে না কেউ। স্যার আরেকবার বলেন স্যার। তাসদিদ অর্থ হলো, মনে করো আমরা যেটা পড়তেছি তাপ, তারপরে বা, এটারে বলতেছি দিস ইজ ইকুয়াল টু তাব্বা। তাহলে এই তাসদিদ তার অর্থ মানে স্যার বাটা স্যার ডাবল উচ্চারণ হবে। কারেক্ট। তাহলে তাবা প্রথমে ধরো তাপ, বা ধরো বা, তাব্বা। এক্স্যাক্টলি ডাবল উচ্চারণ, এটা আমাদের জন্য আরো সহজ বুঝতে। তাইলে তাসদিদ থাকলে শব্দটা কি, বর্ণটা কি হবে? ডাবল উচ্চারণ হবে। এটা হলো বুঝতে সুবিধা। আর মাথার মধ্যে যেন থাকে, প্রথমটাতে হবে সুকুন, পরেরটাতে হবে জবর। এগ্রিড? স্যার। স্যার। তাহলে তাহলে আমরা তাসদিদ চিনলাম। সুকুন চিনলাম স্যার। বাস, তাসদিদ এবং সুকুন চিনলাম। এখন আমরা তানবিন চিনব। বায়ের উপর এক জবর দিলাম, বা জবর। বা। বা। এখন যদি আমি এরকম লিখি, বা দুই জবর বান। বান, বান। তাহলে বা দুই জের বিন। 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 বা কই যায় মাঝে মাঝে। বা দুই জের বিন। আর বা দুই পেশ বুন। 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 এটারে কি বান, বলে? বিন, তানবিন। বুন। এই যে দুই জবর, দুই পেশ এবং দুই জের, এই তিনগুলি একত্রে বলে তানবিন। ওকে, এটা একটা তানবিন, এটা একটা তানবিন, এটা একটা তানবিন। নুরুল, তানবিন ক্লিয়ার? স্যার। ওকে, এখন তানবির অর্থটা আরেকটু ব্যাখ্যা করি। বা দুই জবর বান, এটাকে কি আমি ইকুয়াল টু লিখতে পারি?
নুরুল বলো। বা দুই জবর বান আর বানুন স্যার জবর বান একই জিনিস না ভিন্ন জিনিস? একই জিনিস স্যার। একই জিনিস, উচ্চারণ একই একই জিনিস। উচ্চারণ কি স্যার? হুম। তাহলে যেখানেই তানভিন থাকবে সেখানে আমরা মাথায় যেন খেলে যে ওখানে নুনের একটা, উচ্চারণ আসবে স্যার। ওখানে একটা নুন সাকিন আছে। তাহলে বা দুই জের বিন ইকুয়াল টু কি? আমার ছবি সঠিক হবে, তবে যে ছবি যে এটা দেখা বা দুই পেশ বুন ইকুয়াল টু কি? বা নুন পেশ বুন। পেশ গুণ। তাহলে বা দুই পেশ বুন মানে হলো প্রথম বুন এ পেশ পরেরটা আছে সুকুন। তাহলে বান বিন বুন এর মধ্যে একটা নুন সাকিন লুকায়িত আছে, তাই না? স্যার স্যার এই কটুকু বোঝা গেল। এই পর্যন্ত যা ডিসকাস করলাম আমরা, কতক্ষণ ডিসকাস করলাম? প্রায় প্রায় 50 মিনিট, 51 প্রায় মিনিট। এই পর্যন্ত যা আলোচনা করলাম মাথায় ঢুকছে তো? স্যার স্যার ঢুকছে ঢুকছে স্যার। স্যার। মাথায় ঢুকাইতে হবে। এটা আমাদের ছোটবেলা থেকে ঢুকানো উচিত ছিল। আল্লাহ আমাদেরকে ওই রহমত দেয় নাই, এখন বুড়ো বয়সে ঢুকাইতেছি। এই বয়সে যেন এখন মিস না করি। ইনশাল্লাহ স্যার। হুম। এবং আমাদের বাচ্চা কাচ্চাদের খবর কি? পারে স্যার ইনশাল্লাহ। পারে ওকে, স্যার সবাই। ওকে। এখন তাহলে ওদেরকেও স্টুডেন্ট মানতে কোনো সমস্যা যেন না হয়, ওদেরকে ডেকে জিজ্ঞেস করলেই হবে। আর লজ্জা লাগলে ওদেরকে বলতে হবে যে তুমি আমাকে পড়া দাও। ও পড়া স্যার দিতে দিতে আমার শিখা হয়ে যাবে। ওকে, স্যার ঠিক আছে। আচ্ছা। এবং এগুলি লেখালেখি করতে হবে। তাহলে ওই যে বলছি নোট খাতা লাগবে, তাই না? প্রত্যেকের স্যার 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 খাতা লাগবে। হোমওয়ার্ক করতে হবে, প্রত্যেক দিন হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক করে ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে। তাহলে আমরা বান বিন বুন এগুলি পড়লাম। আমরা কি আমরা কি 5 মিনিট ব্রেক নেব? নিলে ভালো হয় স্যার। ওকে, 5 মিনিট ব্রেক, তারপরে আবার জয়েন করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন আফটার দি ব্রেক আমরা যে জিনিসটা এখন আলোচনা করব একটু গুরুত্বপূর্ণ, আমরা দেখি। আচ্ছা, এখানে কি লিখলাম? কা 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 বা। বা তাই কাকাবা। কাতাবা। একসাথে যদি করি কা তা বা, কাতাবা। এই যে এগুলির হরকত। কিংবা আমি যদি এরকম লিখি কা কি তা বা, অথবা আমি যদি এরকম লিখি তু তু বা, কিংবা কুতুবি, তাহলে প্রথমে কাতাবা, কাতাবা কিতাবা, কিতাব কুতুবি। কিতাবা। কিতাব এগুলো হরকত, এই হরকতের উচ্চারণ দেখাচ্ছি, তাই না? স্যার কুতুব। ওকে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, গুডুর গুডুর শব্দ আসতেছে, পরে ডাউট ক্লিয়ার করব। তাহলে বর্ণগুলির উপরে হরকত দেওয়ার পরে কিভাবে উচ্চারণ হয় সেটা আমরা শিখতেছি। প্রথমে হলো কাতাবা, কিতাবা, কুতুবা। এই হরকত যখন থাকে, মাদ্রাসা যখন পড়ায় বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, মানে টানা যাবে না। তাহলে তা বা, তা বা, তা বা, এরকম না, তা বা, তাড়াতাড়ি করতে হয়, এখানে টানাটানি কিছু নেই। তাহলে বু বু, বি বু বু বি। এখন আসি টানাটানির ব্যাপারটাতে আসি, যেটাকে বলে এক আলিফ পরিমাণ টানতে হয়। তো এখন এক আলিফ পরিমাণ কতদূর টানা, এটা ঘড়ি ধরে বসে থাকার দরকার নেই, আমি দেখাচ্ছি। আমরা যদি বলি বা বা, নর্মাল, কিন্তু বায়ের পরে যদি একটা আলিফ থাকে এবং এই আলিফের যদি কোনো হরকত না থাকে, তাহলে এই বায়ের উচ্চারণকে একটু টান দিয়ে পড়তে হবে। তাহলে এটা হলো বা বা, এটা হলো বা, আবার বলি বা বা,
এই যে আলিফটা থাকার কারণে জবরের বাম পাশে খালি আলিফ বলে, মাদ্রাসায় যখন পড়ায় বলে জবরের বাম পাশে খালি আলিফ, আলিফ মাদ। আমরা বাংলায় লিখে রাখি, পরে আমরা কথাটা ইংরেজি শিখবো। তাহলে এটা হলো আলিফ মাদ, এক আলিফ টেনে পড়তে হয়। এই মাদের বর্ণ টোটাল তিনটা। মাদের বর্ণ তিনটা, কি কি? একটা হলো আলিফ, আরেকটা হলো ওয়া, আরেকটা হলো ইয়া। এখন কখন আলিফ মাদ হবে, কখন ওয়া মাদ হবে, কখন ইয়া মাদ হবে, কন্ডিশন আছে। যদি জবরের পরে খালি আলিফ থাকে তাহলে হবে আলিফ মাদ। ওকে, তাহলে আমরা যদি জেরের পরে আলিফ থাকে তাহলে কিন্তু আলিফ মাদ হবে না। কিংবা জেরের পেশের পরে যদি আলিফ থাকে তাহলে আলিফ মাদ হবে না। ওকে, আলিফ মাদ হওয়ার জন্য ইয়ে কি কন্ডিশন কি? জবরের পরে আলিফ থাকতে হবে। তাহলে এটা হলো বা, 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 শেষ, আলিফ মাদ শেষ। এখন ওয়া মাদ, পেশের পরে যদি ওয়া থাকে, সুকুন ওয়ালা ওয়া, তাহলে এটা হলো ওয়া মাদ। তাহলে ওয়া বাদ দেই, এটা হলো বু, এটা হলো বু, বু, বু। ওয়া থাকার কারণে আমি এক আলিফ টানলাম। এখন কিন্তু ওয়া মাদ হবে না। এটা জেরের পরে ওয়া, নো, কন্ডিশন কি? পেশের পরে ওয়া, তাইলে এটা হলো ওয়া মাদ। জবরের পরে আলিফ, এটা হলো আলিফ মাদ। এখন আসি ইয়ামাদ। ইয়ামাদ হইলো জেরের পরে ইয়া থাকতে হবে, জের দিলাম, এরপরে ইয়া সুকুন, বি। এখন হলো এটা কি? বি, বি, ইয়া দিলাম, সুকুন যুক্ত ওয়া, এখন হলো বি। এখন যদি বাইরের উপরে যদি জবর থাকে, তারপরে ইয়া দিলাম, এটা কিন্তু মাদ হবে না। এটার উচ্চারণ অন্যরকম হবে। কিরকম হবে? ঠিক আছে, পেজ দিলাম, ইয়া দিলাম, নো, ইট ইজ নট ইয়ামাদ। তাহলে ইয়ামাদ হওয়ার জন্য জেরের পরে ইয়া আসতে হবে। তাহলে বা, বু, বি, এই তিনটার উচ্চারণ আমরা ক্লিয়ার হয়েছে কিনা? আমার ওস্তাদ এটাও খেয়াল করেন, ওই সবাইকে মিউট করে দিয়েন। মিউট করে দিয়ে কিছু পড়ানোর পরে ক্লিয়ার করে তারপরে কোশ্চেন আনসার সেশন হবে। এম আই কারেক্ট? এভরিবডি ক্লিয়ার? ওকে স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন এটা হলো আলিফ মাদ, এটা হলো ওয়া মাদ, এটা হলো ইয়া মাদ। এনিবডি হ্যাজ এনি ডাউট? তার মানে স্যার জবরের পরে যদি আলিফ থাকে তাহলে একটা টান হবে। আর এক্স্যাক্টলি। কিন্তু এখানে যদি ইসের মানে পেশের উপরে যদি আলিফ থাকে তাহলে টান হবে না। না, তাহলে এটাকে আলিফ মাদ বলবো না। আলিফ মাদ বলবো না, তখন আলিফ উজ্জ থাকবে স্যার। তখন এটা অন্যরকম উচ্চারণ হবে, সেটা আমরা শিখবো। ও স্যার, ঠিক আছে বি, বু, এই তিনটা হইলো, তাই না? ওকে, স্যার। এখন আম, এই যে গেল, এই নিয়ে আমরা কিছু পরিচিত, আমাদের পরিচিত যে সমস্ত কোরআনিক আয়াত আছে, আজকের ক্লাসে আমরা বেসিক্যালি চেষ্টা করবো আমি যেন আরবি পড়তে পারি। এবং যারা মাদ্রাসায় পড়া আছে তারা তো আলহামদুলিল্লাহ আছে, যারা রেগুলার কোরআন শরীফ পড়ছে তাদের জন্য আছে। যারা আমরা পারি না, আজকের দিনটা এবং কালকের দিনটা চেষ্টা করব, আমাদের কারো কেউ আশেপাশে থাকলে এই পড়া, আমি বলি মানে আল্লাহ এত সহজ করে দিচ্ছে। তোমরা গ্রামে গঞ্জে থাকো, তোমরা কি ছোট ছোট হাফেজ বাচ্চা দেখছো? স্যার দেখছি স্যার। আমি দেখছি। আমি বলি, আমি কক্সবাজারে চাকরি করতাম, কক্সবাজার চিটাগং রোডে বহুত যাতায়াত করছি। আসরের সময় মসজিদে ঢুকতাম, ছোট বাচ্চা ওই যে ইয়ের ঠোঁটের কোনায় ঘা হয়ে গেছে অপুষ্টিতে, চকরিয়া এলাকার মতো। জিজ্ঞাসা করতাম কি করো, ঠিক মতো বলতে পারতেছে না, কথা বুঝতাম না। কোনোরকম বুঝতাম যে হাফেজি পড়ি। তারে বলতাম যে দেখি ইয়াসিন সূরা মুখস্থ পারো। এই কথা বলার সাথে সাথে সে বসে পড়তো ফ্লোরে, বসে সে দুলা দিয়ে যে কোরআন শোনাইতো,
এটা বিশ্বের যে কোনো কোরআন তেলাওয়াতের মানের সমান। তো এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব আল্লাহর রহমতের কারণে। এই সেনাবাহিনীতে চাকরি করে আমরা হাজার হাজার ডিম আত্মসাৎ করছি না, খাইছি না? জি স্যার। তুমি এই গ্রামে দিকে দেখা থাকো, হয়তো জীবনে 10টা ডিমও খায় নাই, বাট যখন সে আল্লাহর কোরআন মুখস্থ হাত দিছে, আল্লাহ তারে মুখস্থ করাই দিছে, দেয় নাই? বহুত প্রমাণ আছে। এর মানে আমি যদি চেষ্টা করি, ইনশাল্লাহ ইট উইল বি অ্যাচিভড। আর চেষ্টা করব না, এটা অ্যাচিভ হবে না। তো আর্মির এই ভেটারান ডাইরেক্টর যে সুযোগটা আমাদেরকে দিচ্ছে, উই মাস্ট ইউজ ইট। মনে রাখবে এটা। জি স্যার। আমি এখন, আমাদের আরেকজন ওস্তাদ আছে, উনি তোমাদের সাথে পরিচয় করে নেবেন। এবং ওস্তাদ এখন বাকি 25 মিনিট আমরা যেন পড়তে পারি সেই সুযোগ কাজে লাগাবেন। তোমরা যত তাড়াতাড়ি পড়াটা আমাকে দিতে পারো, তত তাড়াতাড়ি আমরা কথাবার্তায় চলে যাব। আমাদের কথাবার্তা এবং পড়ানো ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলি, সৌদি আরবে আমি ছিলাম, প্রত্যেকটা বাথরুমে রুমে তুমি যদি গিয়ে বলো এই তুই কে রে, বাঙালি 5টা হাজির হয়ে যায়, শুধুমাত্র সামান্য আরবি অক্ষর জ্ঞানের অভাবে। এটা তোমরা জানো, তাই না? আমি আশা করি তোমরা সিনসিয়ার থাকবা, ক্লাসে হাজির থাকবা এবং সিনসিয়ারলি ক্লাসগুলি করার চেষ্টা করবা। ওস্তাদ আছেন? জি স্যার। ওকে, প্লিজ স্টার্ট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে একটু দেখায়া আপনার ভিডিওতে আসেন, পরিচয় দেন, পরিচয় দিয়ে একটু শুরু করুন। স্যার ওকে। আর সবাইকে মিউট করে নিয়েন, ওই যে গুরু গুরু শব্দ হয়, রেকর্ড গুলি পরে কিছু দেখতে পারবে না। জি স্যার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাকে দেখতে পাচ্ছেন আশা করি। আলহামদুলিল্লাহ, আমি মুফতি ইসমাইল ইয়াকুব। আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, যাত্রাবাড়ি মাদ্রাসায়। সেখান থেকে আমি দাওরায়ে হাদিস, যেটা মাস্টার্স সমমান, এবং ইফতাহ মুফতি, যেটা আমাদের দেশে বলা হয়, এটা ইনশাল্লাহ কমপ্লিট করেছি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই কোর্সে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। পুরো কোর্সে ইনশাল্লাহ থাকবো স্যারের সাথে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, স্যার অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে এই হরফ এগুলোর সাথে পরিচয় করে দিয়েছেন, তাই না? এইগুলো ইনশাল্লাহ আমরা প্রপারলি কিভাবে আমরা এখানে প্রয়োগ করতে পারি, অ্যাপ্লাইটা করতে পারি, সেটা ইনশাল্লাহ আমরা এখানে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের পরিচয় হলো, আমি আসসালাম একাডেমি, এটা স্যারের একাডেমি, এটার একজন প্রশিক্ষক। এই কোর্স ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ওকে। তাহলে আমরা ভিডিও গুলো অফ করে নিই। অনেকের ডিভাইস থেকে আওয়াজ হয়, আশা করবো আমরা যাদের ডিভাইস থেকে আওয়াজ হয় তারা একটু মিউট থাকতে, অথবা আমরা যখন মিউট করে দেই তখন আপনারা আবার যেন প্রয়োজন ছাড়া আনমিউট না হন, তাহলে আমাদের এই যে রেকর্ড সুন্দর থাকবে। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমি প্রথমেই শুরু করছি যে আমরা যে এতক্ষণ পড়লাম, যে শব্দগুলো পড়লাম, আমরা অ্যালফাবেট গুলো পড়লাম, এবং আমরা অ্যালফাবেট গুলো পড়তে গিয়ে আমরা যে বিষয়টা খুব সুন্দরভাবে দেখছি সেটা হচ্ছে, আমরা যখন পড়তেছিলাম তখন আমরা দেখতেছিলাম যে আলিফ, এই আলিফ বা তা সা যে শব্দগুলো আমরা পড়ছি, এগুলো যখন একটা শব্দ আরেকটার সাথে কানেক্ট হচ্ছে তখন একটা তাদের চেহারা পরিবর্তন করতেছে, শব্দগুলোর ফেস চেঞ্জ হচ্ছে, তাই না? প্রত্যেকবারই যখন আমরা বা পড়তেছি, বা যখন একদম ইন্ডিভিজুয়াল ভাবে যখন আসছে তখন বার রূপটা একরকম, যখন বাকে অন্য আরেকটা বার সাথে অ্যাড করা হচ্ছে তখন বার রূপটা আরেক রকম হচ্ছে। যেমন এটা ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা ভাবে হ্যাঁ আসলো, এটার চেহারা একরকম থাকছে, যখন এটার সাথে যুক্ত হচ্ছে তখন তার চেহারা চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জ হওয়ার পরে শব্দের চেহারা কিরকম হয় এবং একটা শব্দকে আরেকটা শব্দের সাথে কিভাবে কানেক্ট করতে হয়,
এটা ইনশাল্লাহ এখান থেকে দেখবো। প্রথমে যখন আমরা তেলাওয়াত শুরু করব বা কোরআন শরীফ যখন আমরা পড়তে যাইব, তখন আমাদের যে বেসিক প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? প্রথমে আমি লিখে নিচ্ছি, তারপর এগুলোর সাথে যে শব্দের যে কানেক্ট, এই কানেক্ট গুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তাহলে প্রথমেই আউযু বিল্লাহি, এই যে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম, তাই না? এই যে এই জায়গায় আমরা এই জিনিসটা মনে রাখবো। এখন হচ্ছে আমরা আসি, এই যে আমরা আউযু বিল্লাহ লিখলাম, তাই না? প্রথমেই তাহলে কি চলে আসছে? হামজা। একদম শুরুতে যখন স্যার দেখাচ্ছিলেন তখন দেখাচ্ছিলেন হামজাকে আমরা অনেকভাবেই পাবো। এটা হচ্ছে মূল হামজা, তাই না? হামজার মূল রূপটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে হামজার একটা মূল রূপ। এখন এই হামজাটা আমরা যখন পড়ায় আসবো তখন আমরা অনেকভাবে দেখবো। কখনো এই আলিফের উপরে এরকম হামজা দেখবো, কখনো আলিফের নিচে, কখনো ওয়াওয়ের উপরে, কখনো ইয়ার উপরে। তাহলে দেখুন তো, এখানে ফার্স্ট যে হামজাটা আমরা দেখতে পাচ্ছি এই যে হামজা জবর এখানে এই হামজাটা কিসের উপরে লেখা? আলিফের উপরে লেখা, তাই না? আলিফের উপরে লেখা। তাহলে এখানে শব্দটি কি হবে? হামজা জবর আ, তাই না? এরপরে এই যে এখানে চলে আসছে আইন। দেখুন তো, এখানে আমরা আইন যখন আমরা লিখাই, যখন আমরা দেখেছি অ্যালফাবেটে, তখন দেখছি আইন এইভাবে লেখা হয়, তাই না? এইভাবে আইনটা লেখা হয়। এখন আইন যখন একদম শব্দের ফার্স্ট চলে আসবে, যখন প্রথমে আইনটা আসবে, তখন আইনের এই যে এই অংশটা, নিচের যে অংশটা, এই অংশটা আর দেখা যাবে না, শুধুমাত্র মাথাটা দেখা যাবে এখানে। এই যে এখানে সেই মাথাটা দেখা যাচ্ছে, এইটা দেখে আমাদেরকে চিনতে হবে এটা আইন। তাহলে আইন পেশ কি হয়? উ আইন পেশ উ, তাই না? এই যে আইন পেশ উ হয়, এই যে এরকম থাকবে, হ্যাঁ, আইন পেশ উ। এখন ওই যে আমরা যেটা একদম বেসিক মাদ দেখলাম, বেসিক মাদ, যে যখন জবর থাকবে কোন শব্দের শেষে, যেমন আমরা বললাম বা জবর, কথার কথা বা জবর বা, তাই না? বা জবর বা। বা পড়ছি। এখন এই জবরের পরে যখনই এরকম একটা খালি আলিফ দেখবো, আলিফে কোনো হারাকা থাকবে না, তখন এটাকে একটু লং করতে হবে, অন্তত 2-3 হারাকা একটু লং করে বা একটু টেনে পড়তে হবে। কিভাবে পড়বো? বা জবর বা, হ্যাঁ, বা আলিফ জবর বা, একটু লম্বা করে। তাহলে বা আলিফ জবর বা, এরকম লম্বা করে পড়তে হবে, তাই না? সিমিলার যদি আমরা এই যে জের দেখি এখানে, তাহলে এটা কি? বাজের বি, তাই না? এখন এই বাজের বি এরপর যখন আমরা এই জের বা কাসরা এরপরে যখন আমরা সুকুন যুক্ত বা সাকিন, যেটা আমরা সাকিন পড়ছি, আমরা এই সাকিন বিশিষ্ট ইয়া দেখব, তখন সেটাকেও একটু লং করে পড়তে হবে। তাহলে এটা যদি আমরা বলি বাজ ইয়া সুকুন বি, তাই না? বাই বি, বাইয়াজের বি বায়াজের বি, বি তাই না? ও রেখা লিপ টানতে হবে। এক আলিফ টানতে হবে। এক আলিফ টানার এটা আমরা এখান থেকে একটু একদম প্রপারলি শিখে এখানে আমরা প্র্যাকটিস করবো। এখানে আমাদের প্রচুর প্র্যাকটিস আছে, তাই না? বি সিমিলার হচ্ছে এই যে বা পেশ কি হয়? বাপেশ বু বু, তাই না? বা পেশ বু হয়। তাহলে বা পেশ যদি বু হয়, এখন মনে রাখবো কখন কখন টানতে হবে। এই পেশটাকে টেনে কখন পড়বো? যখনই এই পেশের পরে সাকিন যুক্ত ওয়াও থাকবে, পেশের পরে যখন সাকিন যুক্ত ওয়াও রেখা থাকবে, লিপ টানা হবে। তখন টেনে পড়তে হবে। কি বলবো? বু বা ওয়াও পেশ বু। বু তাহলে বা আলিফ জবর বা, বা তাই না? বা ইয়া জের বাইয়াজের বি, বি এই বা তিনটাই একা ওয়াও লিপ পেশ টানা বু। তাহলে লম্বাটা বুঝতে পারলাম কখন লম্বা করে পড়বো। আচ্ছা, এখন হচ্ছে এখানে একটা প্রশ্ন করতেছি, দেখি এখন আমরা বুঝি কিনা বিষয়টা, জি যে আমরা উল্টাপাল্টা যখন আসবে তখন আমরা লম্বাটা করবো কিনা। দেখুন এখানে বা জবর, বাংলা এরপরে যদি এখানে ইয়া সাকিন থাকে, যেমন এখানে বা জবর ইয়া সাকিন, এখানে কি লম্বা হবে? না, কেন লম্বা হবে না? কারণ এখানে জেরের উপরে ইয়া থাকলে হলো ই হবে, টান হবে, কিন্তু না, খবরের এখানে উপরে ইয়া বলা থাকলে টান হবে বলা হবে এরকম, যে এখানে আমাদের যে বা এরপরে খালি আলিফ থাকতে হবে, এখানে খালি আলিফ নেই, এই জন্য লম্বা হচ্ছে না, তাই না?
জি স্যার। সিমিলার আরেকটা প্রশ্ন আমি এখানে দিচ্ছি, যেমন বি এরপরে ওয়াও সুকুন, তাহলে এই জায়গায় কি লম্বা হবে? বা না, কেন পেশ হবে না? থাকলে রিজনটা বলবো কেন হবে না। কারণ বানিসের জের আছে, ওয়াওর একটাও উপরে হবে না। এক কথায় ওয়াও এর পূর্বে যদি পেশ থাকে, ওয়াও সাকিন হয়ে তার পূর্বে যদি পেশ থাকে তাহলে লম্বা হবে, অন্যথায় লম্বা হবে না। ইয়া সাকিন হয়ে তার পূর্বে যদি জেদ থাকে তাহলে লম্বা হবে। খালি আলিফ হয়ে তার পূর্বে যদি জবর থাকে তাহলে লম্বা হবে। এই যে তিনটা নিয়ম, এর বাহিরে যদি হয় তাহলে লম্বাটা হবে না। বুঝে গেলাম? জি এটা আমরা বুঝে গেছি। তাহলে এই যে এই জায়গায় আমরা একটু দেখি এখানে আইন, হ্যাঁ আবারও বলছি যে ওয়াও সাকিন হয়ে যদি তার পূর্বে পেশ থাকে, এক কথায় আমরা ওয়াও সাকিন পূর্বে পেশ, তাহলে কি ওয়াওটা লম্বা হবে। লম্বা হবে স্যার। ইয়া সাকিন হয়ে যদি তার পূর্বে জেদ থাকে তাহলে লম্বা হবে, তাই না? স্যার এবং আলিফ এর পূর্বে যদি জবর থাকে তাহলে লম্বা হবে। এই জায়গায় লম্বাটা কেন হয় না? এখানে তো ইয়া সাকিন আছে, তাহলে লম্বা হয় নাই কেন? তার পূর্বে জেদ নাই, জবর আছে, এই জন্য লম্বা হয় নাই। এখানে ওয়াও সাকিন ছিল, লম্বা হওয়া দরকার, কিন্তু তার পূর্বে পেশ পেশ না নাই থাকার কারণে লম্বা হয় নাই। রিজনটা বুঝতে পারলাম? স্যার। শুকরান। ওকে, এইবার আমরা আসি এখানে, তাহলে আমরা কি পাচ্ছি? হামজা ফাতহা আ, তাই না? আইন ওয়াও পেশ কি হবে? উ, তাই না? আ উ। এরপরে জাল পেশ জু, আউযু, তাই না? আউযু। এখন এই যে বা, এই বা গিয়ে সরাসরি এই লামকে ধরে ফেলবে, হ্যাঁ। বিল্লাহ, বিল্লাহ এইখানে দেখবেন এই যে যেখানে হারাকা নাই সেটার উচ্চারণ নাই, এটা মনে রাখবো আমরা। একদম কমন কথা হচ্ছে, আমরা যখন এই যে পড়ায় আসবো দেখবো কোরআনে লেখা থাকবে এরকম ভাবে, যেখানে হারাকা থাকবে না সেখানে এই উচ্চারণ থাকবে না। যেখানে এখানে এই যে আলিফে হারাকা নেই, তাহলে আলিফে উচ্চারণ থাকবে না। সরাসরি এই যে বার যে জের, জের গিয়ে কাকে ধরবে? লামকে ধরে ফেলবে। বিল্লাহ। এরপরে এই যে এটা হচ্ছে হি, হা, ওই যে আমরা হা পড়লাম না, হাতে হার কয়েকটা চেহারা দেখবো আমরা। এই যে হা, এটা যখন শব্দের মাঝখানে আসবে তখন সেটা পেট কাটা হয়ে যায়, এরকম ভাবে পেট কেটে যায়। শেষে যখন হয় তখন এরকম লেখা থাকে, হ্যাঁ। তাহলে এই যে এটা হচ্ছে হা, এটাও হা, হ্যাঁ। তাহলে এটা কি দেখুন তো, হাজের হি, বিল্লাহি, তাই না? বিল্লাহি। তারপরে যে মিম জের মি, নুন, এই সিনকে গিয়ে ধরবে। এই নুন এর জবরটা কাকে ধরবে? সিনকে ধরবে। তাহলে মিনাস শাই, এই সুকুন ইয়াকে ধরবে, মিনাস শাই ত নি। তাহলে এই যে এখানে দেখুন তো, এখানে আমরা কি পাচ্ছি? এক আলিফ টান পাচ্ছি, তাই না? কারণ কি? এই যে ততে জবর এবং এরপরে একটা খালি আলিফ। তাহলে জবরের পরে খালি আলিফ থাকলে কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে, তাই না? এটা মনে রাখবেন, জবরের পরে খালি আলিফ মদের হরফ, যেহেতু এটা মাদের হরফ এক আলিফ টানতে হবে। ত নি, মিনাশ শাইতানি। এরপরে এই যে নি গিয়ে র কে ধরবে, নির জিম। এই যে এখানে জিম কাসরা চলে আসলো জিম, এবং এখানে ইয়ার মাঝে সুকুন। তাহলে এখানে জিমে কাসরা, এরপর ইয়া সুকুন, এখানে এক আলিফ টানতে হবে নিশ্চয়ই। দেখুন তো এই রুলসটা এখানে পাচ্ছি কিনা আমরা? তাহলে কি হবে শব্দটা? রাজিম, তাই না? রাজিম, রাজিম। এক এক কথায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা একজন পড়ুন তো, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হ্যাঁ, তাহলে আমাদের ওই যে এই এই শব্দ যখন একটা আরেকটার সাথে কানেক্ট হচ্ছে, এই কানেক্টিভিটিতে আমরা বুঝতেছি আলহামদুলিল্লাহ শব্দের। জি স্যার। শুকরিয়া। এরপরে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয়ই আমরা বুঝে যাচ্ছি এটাও, তাই না? বিসমিল্লাহ, দেখুন তো
বিসমিল্লাহ বুঝতেছি আমরা। এই যে বিসমিল্লাহ, এখানে বা কাসরা এরপরে সিনে সুক সাকিন চলে আসছে, তাই না? তাহলে বা কাসরা সিন সাকিন কি হবে? বিস। বিস। বিশ। এরপরে মিম মিম এবং লাম। তাসদিদ, লামে তাসদিদ, তাই না? মিমে জের লামে তাসদিদ, বিল। এরপরে আবার জবর লা, বিল লা। কেন? কারণ যখন তাসদিদ থাকবে ওই শব্দটাকে ডাবল পড়তে হয়। এটা হচ্ছে একটা কমন রুলস। যখন কোন স্যার শব্দ ওই তাসদিদ বা থাকে, কাসরাটা বুঝলাম না। এই যে বা, এই কাসরাটা বুঝেন নাই? বা ওকে, কাসরাটা কি? জি না, বলেন তো। ওইটা বুঝতে পারি নাই। বাজের আর কি, বাজের। ও বাজের, আচ্ছা আচ্ছা, Right, বুঝতে right. পারছি এবার। শুক্রান। হ্যাঁ, এই জেডটাকে আর কি আরবি টার্মে কাসরা বলা হয়। এটাও আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করে ফেলবো, যেমন আমরা এই দুইটার সাথে পরিচিত হয়ে যাব। হ্যাঁ, আমরা দুইটাই বলবো, জেরও বলবো, কাসরাও বলবো। এই দুইটার সাথে আপনারা পরিচিত হয়ে যাবেন। যেমন আমরা এই ক্লাস যখন করব তখন এই দুইটার সাথে আমরা পরিচিত হব। আমরা কিছু ইংলিশের সাথে পরিচিত হব এবং এই জায়গায় আমরা এই আমাদের যে টার্মগুলো আছে এগুলোর সাথে পরিচিত হবো। তাহলে এটা বুঝতে পারলেন? বিসমিল্লাহ। হ্যাঁ, এই লামে যখন তাসদিদ, যেখানেই তাসদিদ থাকবে সেটাকে কি করতে হবে? দুইবার উচ্চারণ করতে হবে। দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে মিল্লাহ, তাই না? মিল্লাহ হি। এখন এই যে কাসরা, হাতে আবার কাসরা দেখতে পাচ্ছি এখানে, এই কাসরা গিয়ে কাকে ধরবে? রক রক। র কে ধরবে। তাহলে রর মাঝে তাসদিদ, তাহলে র কে ডাবল করতে হবে, তাই না? এবং প্রথমবার যখন পড়লাম বিসমিল্লাহির, এরপরে এখানে আবার র জবর, এরপরে হা, এই যে সুকুন, হাতে সাকিন। তাহলে র জবর হা সাকিন, রহ, তাই না? রহ, বিসমিল্লাহির রহ। এরপরে আবার এই যে মিম, এই মিমটা, এই যে এই মিমটা যখন মাঝখানে আসে তখন কিভাবে আসে এটা আমাদের জেনে ফেলতে হবে। হ্যাঁ, এই যে হা, এরপরে মিম, এরকম থাকবে। এই যে মিম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিম। বাকি মিম যখন আমরা লিখবো ইন্ডিভিজুয়াল ভাবে, তখন মিম লিখা এইভাবে, তাই না? এরকম লিখা থাকবে। মাঝখানে যখন আসবে তখন শুধু তার এই যে মাথা, যেটা এই মাথাটা দেখা যাবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, পড়ুন তো একজন। আমরা যারা পড়তে পারি না এমন একজন পড়ি, পড়ুন তো মাশাআল্লাহ। বিস হ্যাঁ, বিসমিল্লাহির হ্যাঁ, রহমানির রহিম। মাশাআল্লাহ, আহসানতা। আরেকজন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইট। এইবার আমরা আসি একদম সহজ, এটা আলহামদু। এইখানে একটু আপনারা বলবেন, এখন বলেন তো এখানে আলহামদু, এই যে যেটা আমরা দেখলাম নাম ভাই। আলহামদু, এই যে আলহামদু, এটার স্পেলিংটা বলেন। এটা কি বললাম আমরা? হামজা জবর লাম আল, তাই না? এই যে আমরা অনেকে ওকে, দেখুন তো তাহলে এটা কি হলো? আল, তাই না? আল, আল। এখন এই যে এই লামের সাথে যখন হার কানেক্ট হয় তখন হয়ে যাবে এরকম। হ্যাঁ, আল হাম, এরপরে মিম যুক্ত করি, এরকম হয়ে যাবে আল হাম। মিমে সাকিন, আল হাম, দালে পেশ, আল হামদু। কি হয়েছে শব্দ? আলহামদু। আলহামদু, আলহামদু। হ্যাঁ, এরপরে লামে জের, আবার এই লামে আমরা তাসদীদ দিয়ে দিলাম। হ্যাঁ, লিল্লাহি, তাহলে কি শব্দ? আলহামদু লিল্লাহি। এইখানে এই যে হামজা জবর, এই হামজা জবর গিয়ে কাকে ধরলো? লামকে লাম সাকিনকে, তাই না? আল। এরপরে এখানে আবার এই যে হাতে জবর, এই হা গিয়ে কাকে ধরবে? এরপরে সাকিন, এই যে মিমে। কারণ হচ্ছে
সাকিন, কোন হরফে যখন সাকিন থাকবে ওই হরফটাকে উচ্চারণ করতে পারবেন না। হারাকা উচ্চারণ করা যায়, জবর, জের এবং পেশ এগুলো উচ্চারণ করা যায়। বাকি এই যে সাকিন যখন থাকবে তখন উচ্চারণ করা যাবে না। তাসদিদ যখন থাকবে তখন উচ্চারণ করা যাবে না, তার আগেরটা যদি উচ্চারণ না করা হয়। ঠিক আছে, তার আগেরটার সাথে মিলিয়ে তখন উচ্চারণ করতে হবে। তাহলে এখানে প্রত্যেকটাই, যেহেতু এখানে বুঝি নাই স্যার, আর একটু যদি বলতেন স্যার, বুঝি নাই। স্যার এই যে এখানে বলছি, এখানে আমরা মনে রাখবো যে যখন কোন হরফে সাকিন থাকবে, কোন হরফে কি থাকবে, সাকিন থাকবে, ওই হরফটা কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো না। সাকিন হরফটা ইন্ডিভিজুয়াল ভাবে উচ্চারণ হবে না, বরং তার পূর্বের শব্দের যে হরকত থাকবে সে হরকতের সাথে সেটা উচ্চারণ হবে। বুঝতে পারলেন? স্যার জি। যেমন এই যে এইখানে যদি আমরা দেখি যে শব্দটা, এই যে এখানে লামে সাকিন, দেখুন তো এই লাম উচ্চারণ করা যাবে? না, উচ্চারণ করা যাবে না। তবে এই লামের পূর্বে যদি আমি জবর দেই, আরেকটা হরফে যদি আমি জবর দিয়ে দেই, তাহলে লামটাকে উচ্চারণ করা যাচ্ছে, তাই না? আল, আল। সিমিলার শব্দ এই যে মিম, মিমে সাকিন, উচ্চারণ করা যাচ্ছে মিম? না, যাচ্ছে না। যদি এর পূর্বে আমি হা জবর দিয়ে দেই তাহলে কি হাম, উচ্চারণ করা যাচ্ছে? হাম, তাই না? হাম। তাহলে আল হাম, আল হাম, এই যে আল হাম, এই পর্যন্ত বোঝা গেল না? আল হাম। জি জি জি। এখন এটার পরে যদি এই যে ডাল পেশ দিলাম তাহলে কি হলো? ডাল পেশ দু, দু। আলহামদু, এই যে আলহামদু, আলহামদু, বুঝতে পারলেন? আলহামদুটা আলহামদু। সিমিলার এরপরে শব্দ এই যে লিল্লাহি, দেখুন তো এখানে লাম কাসরা দিলাম, উচ্চারণ করা যাচ্ছে না? উচ্চারণ করা যাচ্ছে। এরপরে এই যে আবার যদি লামে সুকুন থাকে, এই যে শুধু এই লামে যখন সাকিন থাকবে তখন কি লাম পড়া যাচ্ছে? না স্যার, পড়া যাচ্ছে না। এখন যদি পড়তে হয় তাহলে কার সাথে কানেক্ট করতে হবে? লামের সাথে। এই যে লামের সাথে জোড়া লাগিয়ে দিতে হবে, এই লামের সাথে এটাকে কানেক্ট করতে হবে। ওকে, আমরা কানেক্ট করে দেই, তাহলে আমরা পড়তে পারবো। লিল পড়া যাচ্ছে না? লিল, লিল, তাই না? দেখুন তো পড়া যায়? লিল, লিল, এই যে লিল। এরপরে এই যে এটাকে বলা হয় খারা জবর বলে। হ্যাঁ, এই যে এটাকে খারা জবর বলে। এরকম যখন থাকবে ওটা কি তখন একালিফ টানতে হবে? একালিফ টানতে হবে, এখানে একালিফ টান হবে। হ্যাঁ, লা, তাহলে এটা কি বলবো? লা, লিল্লাহ, লিল্লাহ, তাই না? লিল্লাহ। এরপরে এই যে হাজের কি হয়? হাজের হি, হি, তাই না? এখন এটার সাথে কানেক্ট করে দেই, দেখুন এই যে এটা লামের সাথে কানেক্ট করতেছি, শব্দের চেহারা পরিবর্তন হয়ে কি হয়ে যায়, এরকম হয়ে গেল। হ্যাঁ, লিল্লাহি। তাহলে একসাথে এখানে আমরা কি পাচ্ছি? লিল্লাহি। এখন ওই যে একদম শুরুতে আমরা পড়েছিলাম, যখন দুইটা শব্দ পাশাপাশি থাকবে, দুইটা একই রকম হরফ, তখন সেটাকে তাসদিদ দিয়ে লেখা হয়ে যায়। এখানেও এই যে এই লামটাকে ফেলে দিয়ে এই যে সেকেন্ড যে লাম ছিল এই লামটার মাঝে তাসদিদ নিয়ে আসা হবে। কিভাবে? এই যে দেখুন এখানে লিল লা হি। তাহলে এই যে এখানে যে দুইটা লাম ছিল, এই দুইটা লামের মাঝে কি চলে আসলো? তাসদিদ তাসদিদ চলে এসে আসলো। দুইটা একসাথে হয়ে গেল, তাই না? এই জন্য শব্দ হয়েছে লিল্লাহি। তাহলে এখানে আমরা যে আলটিমেটলি এইটুক বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহি। দেখুন তো বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখেন তো, আলহামদুলিল্লাহ, হ্যাঁ দেখেন তো বোঝা যাচ্ছে? জি জি স্যার বুঝতে বোঝা পারছি। যাচ্ছে। শুকরান। ওকে, এরপরে শব্দ দেখি আমরা। এই যে দেখুন রব্বি শব্দ, তাহলে র জবর কি হয়? র, রব, তাই না? র জবর র। এরপরে যে বা সাকিন, তাহলে র বা জবর রব, রব। বা জের বি, রব্বি। দেখুন তো উচ্চারণ রব্বি, এই যে এটা ইকুয়াল হচ্ছে রব্বি। দেখুন তো এটার উচ্চারণ আর এটার উচ্চারণ একই রকম না? রব্বি, রব্বি, রব্বি। শুধুমাত্র লেখার ডিফারেন্ট, তাই না? এখানে লেখাটা হচ্ছে পার্থক্য। এই জায়গায় এই যে এই বাটা সাকিন, এই বাতে জের, এই জায়গায় এরকম সাকিন জের না রেখে শুধুমাত্র তাসদিদ দিয়ে জের দিয়ে দেওয়া হয়েছে।
এখন এই যে আপনারা যে প্রশ্ন থাকতে পারে জেডটা কোথায়, জেড তো শব্দের নিচে থাকে তাই না, এখানে তো নিচে হইলো না। তাসদিদের উপরে যখন থাকবে কোন হরফ, এই যে তাসদিদ, এই তাসদিদের উপরে যখন হারাকা থাকবে, ওইটা এরকম থাকলে এটা হচ্ছে জবর, আর নিচে থাকলে এটা হচ্ছে জের। হ্যাঁ, এটা টাইপিং এ এরকম, যে আরবি টাইপিংটা যে চাইলে শব্দের নিচে এরকম দেওয়া যায় না। হ্যাঁ, এটা তাসদিদের নিচে চলে আসে, এটা হচ্ছে জের। বুঝতে পারলাম এটা যে জের, এটা জি রাইট। রব্বি, এরপরে এই যে এখানে শব্দ হচ্ছে আল, তাই না, রব্বিল, এই যে লাম, তাহলে এই যে জের, এই জেরটা গিয়ে কাকে ধরবে, লাম, লামকে ধরবে। তাহলে লামকে যদি জেরটা গিয়ে ধরে তাহলে কি হবে শব্দটা, রব্বিল, রব্বিল, তাই না, সালাম বিল রব্বিল। রব্বিল হ্যাঁ, এখন এই যে আইন, এই যে আইনের এই মাথাটার সাথে এখন আমরা পরিচিত হব, এই যে এইটুক শুধু। হ্যাঁ, এরকম, এটা হচ্ছে আইনের সেকেন্ড। যখন আইনকে শুরুতে আসবে তখন আইনটা হয় এরকম, মাঝখানে যখন আসে তখন আইনটাকে এরকম লেখা হয়। হ্যাঁ, এইভাবে লেখা হয়। এই জন্য এই যে এখানে মাঝখানে আসলে এটা এটার সাথে পরিচিত হয়। এবং এই জায়গায় আমরা একটা খাড়া জবর দেখতে পাচ্ছি, তাই না, এখানে একালিফ টানতে হবে, তাহলে কি শব্দ হলো, রব্বিল আ, রব্বিল আ। এরপরে যে লাম জবর লা, তাহলে কি হলো, রব্বিল রব্বিল আলা আলা, রব্বিল আলা। আলা রাইট। মিম জের ইয়া মিম সাকিন, এই যে এখানে জের মানে কি বলুন তো, কি বলছিলাম, জের মানে কি, শেষে থাকবে, নিচের দিকে থাকবে, রিগার উচ্চারণ হবে, তাই না, ইয়া ঋষিকারের মতো সাকিন উচ্চারণ তাই হবে, নেব, যে ইয়া ঋষিকার সাকিন উচ্চারণ হবে। তাহলে এই যে মিম কাসরা, কাসরা মানে জের, কাসরা মানে কি, জের জের। তাহলে মিম কাসরা অথবা মিম জের দুইভাবে আমরা বলতে পারবো, দুইটাই আমরা বলবো। হ্যাঁ, তাহলে মিম জের ইয়া সাকিন, তাহলে কি হলো, মি, তাই না, একালিফ টানতে হবে এখানে, মি। একালি টানতে হবে। রাইট, তাহলে কি হলো শব্দ আলটিমেটলি, রব্বিল আলামিন আলামিন, তাই না, লামিন রব্বিল আলামিন। আলামিন নুন জবর না, কি হবে তাহলে বলুন এবার আপনারা, এটা বলুন তো, আলামিন রব্বিল আলামিন রব্বিল বিল আলামিন, আলামিন তাই না। তাহলে এখানে এবার এটা পড়েন তো, রব্বিল আলামিন, আলামিন তাই না, রব্বিল আলামিন রাইট। এখন এই জায়গায় আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে শব্দের একদম শেষ যে হরফ, যেখানে আমরা থামবো, আয়াতের শেষে আমরা থেমে যাই না পড়ার সময়, এই যেখানে থেমে যাব ওইটাতে সাকিন দিয়ে দিব। তাহলে এখানে এই নুনে যদি আমি থামি, তাহলে নুনে কি দিব, সাকিন সাকিন সাকিন। এই যে নুনটাকে সাকিন করে দিই, তাহলে শব্দ কি হয়ে গেল, রব্বিল আলামিন, তাই না, স্যার রাইট। এইবার আসি এটাতে আমরা, এরপরে এখানে আর রহ, এই যে র, এটা হাঁকি দিয়ে ধরবে। হ্যাঁ, এখানে এরকম ধরবে আর রহ মা নি রহ রহিম, তাই না, এই মিমে সুকুন, যেহেতু এখানে থামতেছি তাহলে মিমে সুকুন চলে আসবে। প্রায় 8:30 বাজে গেছে স্যার। ক্লিয়ার, একটু দেখি এটা শেষ করে ফেলি। আচ্ছা, এই পর্যন্ত বুঝতেছেন কিনা, যদি এইটুক বুঝে যাই আমরা তাহলে আমরা বাকিটা নিজেরাই করতে পারবো। এই দুইটা বুঝতে পারছি কি, আর ইনশাআল্লাহ রহমানির রহিম, তাই না, সিমিলার। মালিকি, এই যে লাম, এটা হচ্ছে লাম, মাঝখানে চলে আসছে, তাই না, মালিকি ইয়াউমি, ইয়াউ, এখানে লম্বা হয় নাই কেন, ওয়াও সাকিন তবুও লম্বা হয় নাই, কারণ কি, তার পূর্বে জবর, এখানে পেশ থাকলে লম্বা হতো, তাই না, ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে এই যে হামজা কাসরা, হামজা কাসরা মানে কি বলুন তো, কাসরা মানে বলছিলাম, কাসরা মানে জের, তাই না, তাহলে হামজা জের ই, এরপরে ইয়াতে তাসদীদ, তাহলে ইয়াটা ডাবল উচ্চারণ হবে, ইয়াকা,
না'বুদু نعبد ওয়া ইয়াকা إياك نستعين নাস্তাঈন। এরপর এটা বলুন তো একজনে। اهدنا الصراط المستقيم আহসানতা। এরপর এটা صراط তাহলে এই যে এই ত গিয়ে লামকে ধরবে, তাই না? লামে যেহেতু জি তাসদীদ, صراط সিরাতাল্লাযীনা أنعمت عليهم আনআমতা আলাইহিম। এরপরে এই র غير দিয়ে লামকে ধরবে, গায়রিল। المغضوب এই عليهم যে এইখানে লম্বা হবে, কারণ এখানে লম্বা হবে না, এখানে এই যে পেশ তারপরে ওয়াও সাকিন, তাহলে মাগদুবি লম্বা হবে, তাই না? মাগদুবি আলাইহিম, তাই না? এখানে ইয়া সাকিন, কিন্তু তার পূর্বে জবর থাকার কারণে লম্বা হলো না। যদি এখানে জের থাকতো তাহলে লম্বা হইতো। ওয়ালাদ, এই লাম গিয়ে আবার দদকে ধরবে, ওয়ালাদ দলিন, তাই না? ولا الضالين রাইট। তাহলে আমরা এখান থেকে কি পড়লাম? পড়াটা হচ্ছে আমাদের, আমরা যে বেসিক মাত্রা পড়লাম, যে যদি জবরের পরে আলিফ থাকে এক আলিফ লং করতে হবে, জেরের পরে যদি ইয়া সাকিন থাকে তবুও এক আলিফ লম্বা করতে হয়, পেশের পরে যদি ওয়া সাকিন থাকে তাহলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। এটা এখানে আমরা প্রপারলি অ্যাপ্লাই করলাম। এবং আমরা শব্দের একটা শব্দ শুরুতে কানেক্ট, মাঝখানে এবং শেষে কানেক্ট কি হলে তার মাঝে কি পরিবর্তনগুলো হয় এগুলো এখান থেকে লক্ষ্য করলাম। হ্যাঁ, এবং এই কানেক্টিভিটি আমরা যদি এটা একটু দেখি তাহলে আমরা ইনশাল্লাহ সামনে এগুলো পড়তে পারবো। যে বিষয়গুলো আমরা পড়লাম এগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। الحمد لله আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা এখন বুঝতেছি আলহামদুলিল্লাহ, হয়তো বা ক্লাসের পরে আমাদের ওইভাবে মনে নাও থাকতে পারে। আপনাদের যখনই কোনো ডাউট থাকবে, যদি ডাউট হয়, এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আপনারা নোট করে নেন। এই নাম্বারে আমাকে মেসেজ করলে আমি উত্তর দেবো। হ্যাঁ, যে কোনো আমাদের ডাউট থাকবে উত্তর দেবো ইনশাল্লাহ। 01708 4380, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এই যে মুফতি ইসমাইল ইয়াকুব, হ্যাঁ মুফতি ইসমাইল ইয়াকুব, এই যে এই নাম্বারে আমারে হোয়াটসঅ্যাপে নক করবেন। যে কোনো সময় নক করবেন, ফোন দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ফোন দিয়েও জিজ্ঞেস করতে পারবেন, মেসেজ দিতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের ওই মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, পড়তে গেলে আমাদের ডাউট হবেই, ডাউট হলেই মেসেজ দিবেন, আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে, আচ্ছা এটা একটু, হ্যাঁ ওকে ঠিক আছে, আমরা নোট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং রেকর্ড থাকবে, ভিডিও রেকর্ড থাকবে, রেকর্ড দেখবো আমরা, রেকর্ড দেখে যে পড়াগুলো হলো সেগুলো আমরা ইনশাল্লাহ প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ আমাদের কোর্সটা ইনশাল্লাহ আমাদের জন্য খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় আজকে এই পর্যন্ত থাকবো। ইনশাল্লাহ সামনে ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম।